আমার কথা শুনতে তুই বাধ্য। জাস্ট ডোন্ট ফরগেট আই এম ইউর হাজব্যান্ড। তোর ভালো মন্দের ওপর আমার পুরো অধিকার আছে। এরপরে যদি আমি ওকে তোর আশেপাশে দেখি, তবে আমার চেয়ে খারাপ আর কি হবে না। মাইন্ডেড। বলেই সে পকেট থেকে 10 টাকার কয়েকটা কচকচে নোট, 20 টাকার নতুন নোট, 100 টাকার চকচকে নোট আর সাথে 1000 টাকার একটা নতুন নোট সবগুলো রিদির হাতের মুঠোয় একরকম গুজে দিয়ে গটগট করে ছাদ থেকে নেমে গেল। রিদি হাতের তালুর দিকে তাকিয়ে একদম থমকে গেল। এতগুলো নতুন আর কচকচে নোট দেখে ওর চোখ জোড়া যেন আস্ত রসগোল্লা হয়ে গেছে। প্রথমে ভ্যাবাচাক্কা খেলেও পরক্ষণেই ওর মনে পড়ল ও সালামি চেয়েছিল। তার মানে এগুলো সব সালামির টাকা। রিদি খুশিতে আত্মহারা হয়ে দ্রুত টাকাগুলো গুনে দেখল পুরো 2000 টাকা। পুকুর পাড়ে একলা বসে পুকুরের শান্ত জলে মাটির ঢেলা ছুটছিল শুভ্রা। মনটা ওর একদম ভালো নেই। আর এই সব কিছুর মূলে ওই ঈশান। একটুখানি দুষ্টুমি করে উইশ করেছিল বলে ওইভাবে বাচ্চাদের মতো ভাইয়ার কাছে বিচার দিতে হলো। স্রেফ ওর জন্যই আজ বড় ভাইয়ার কাছে কড়া বকুনি খেতে হয়েছে। হঠাৎ শুভ্রার পাশে এসে নিঃশব্দে বসল ঈশান। শুভ্রা আর চোখে একবার তাকে দেখেই মুখ ঘুরিয়ে অভিমানে গজগজ করে উঠল। এখান থেকে চলে যান আপনি, আমি কোনো সালামি টালামি নেব না, লাগবে না আপনার টাকা। ঈশান মনে মনে হাসল। সেও একটা মাটির ঢেলা তুলে নিয়ে জুত মতো পুকুরে ছুঁড়ে মারল। তারপর বেশ উদাসীন গলায় বলল, তোমাকে কে বলল আমি তোমাকে টাকা দিতে এসছি? আমি তো এখানে এমনি একটু বসে থাকতে এসছি। শুভ্রার রাগে ফুসফুসতে ঈশানের দিকে তাকালো। ঈশান এবার দাঁত বের করে এক গাল হেসে দিয়ে শুধল। কি হলো, এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? শুভ্রার রাগে গলার স্বর সপ্তমে চড়িয়ে বলল, আপনার সাথে আমি কথাই বলবো না ঈশান ভাইয়া, থাকেন আপনি এখানে বসে, আমি গেলাম। বলেই শুভ্রা ঝটকা মেরে উঠে যেতে চাইল। কিন্তু মুহূর্তের মধ্যে ঈশান শুভ্রার ডান হাত ধরে এক হ্যাচকা টান দিল। আচমকা এই টানে শুভ্রা ভারসাম্য সামলাতে না পেরে সোজা গিয়ে আছড়ে পড়ল ঈশানের প্রশস্ত বুকে। কয়েক মুহূর্তের জন্য যেন চারপাশ থমকে গেল। ঈশান শক্ত করে শুভ্রার কোমর জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করে ফেলল। মেয়েটা যে এত পলকা আর দুর্বল তা ওর জানা ছিল না। শুভ্রা না চাইতেও ঈশানের ঘাম ভেজা মুখটার দিকে অপলক তাকিয়ে রইল। ঈশান খিচিয়ে বন্ধ করে রাখায় ওর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। শুভ্রা যেন ঘোরের মধ্যে এক ধ্যানে তাকিয়ে রইল ওর দিকে। বেশ কিছুক্ষণ এভাবেই কাটল। ধীরে ধীরে ঈশান চোখ মেলল। শুভ্রা কি অতটা কাছ থেকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। গলা পরিষ্কার করতে সে হালকা কেসে উঠল। শুভ্রার ঘোর কাটল। সে তড়িঘড়ি করে ঈশানের বুক থেকে সরে গিয়ে চলে যেতে চাইল। কিন্তু ঈশান আবার টান দিয়ে ওকে নিজের পাশে বসিয়ে দিল। শাসন মেশানো নরম গলায় বলল, আরে কোথায় যাচ্ছ? বসো এখানে। আমি কি এখানে একা একা বসে থাকবো নাকি? শুভ্রা ঠোঁট উল্টে তাচ্ছিল্যের সুরে বলল, তাতে আমি কি করব? আপনি এখানে একা বসে থাকবেন নাকি বউ নিয়ে বসে থাকবেন সেটা তো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বউ শব্দটা কানে যেতেই ঈশান হঠাৎ কেমন যেন উদাস হয়ে গেল। সে দুই হাত পেছনে মাটিতে ভর দিয়ে আকাশের দিকে মুখ তুলে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আহারে বউ, এই শব্দটা আর মুখে এনো না, শুনলেই পরাণে লাগে, কলিজাটা পুরে খাক হয়ে যায়। শুভ্রা ভ্রু কুচকে ওর নাটকীয়তা দেখে অবাক হয়ে শুধল। এতই যখন জ্বালা তো বিয়ে করে নিলেই তো পারেন। ঈশান একটা লম্বা শ্বাস টেনে স্মৃতিচারণ করার মতো করে বলল, জানো, যখন আমার বয়স মাত্র 17 ছিল তখন একবার আমতা আমতা করে আব্বুকে বিয়ের কথা বলেছিলাম। আব্বু সেদিন হাতের কাছে থাকা ডালের ঘুটনি নিয়ে যে দৌড়ানি দিয়েছিল না, সেই থেকে বিয়ের কথা আর মুখেও আনি না। শুভ্রা আর নিজেকে সামলাতে পারল না। ঈশানের বলার ভঙ্গি দেখে সে খিলখিল করে হেসে উঠল। ঈশান সরু চোখে ওর হাসি মুখের দিকে তাকিয়ে তপ্ত গলায় বলল, তুমি হাসছো আর এদিকে আমার পরাণ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শুভ্রা হাসতে হাসতে গড়িয়ে পড়ে বলল, আহারে, ইস কি কষ্ট আপনার। ঈশান আবার আকাশের দিকে তাকিয়ে দুষ্টুমি সুর করে গেয়ে উঠল, বিয়ার বয়স হয়েছে আমার, আপনারও তো কম না। দুইজনে এক হইয়া গেলে বলেন না গো কেমন হয়? ঈশানের গান গাওয়ার ভঙ্গি দেখে শুভ্রার হাসতে হাসতে পেটে খিল ধরার উপক্রম। ঈশান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্রার দিকে। হাসলে মেয়েটার দুই গালে ছোট ছোট টোল পড়ে। ইস, কি মিষ্টি লাগে দেখতে। কিন্তু এই মিষ্টির স্বাদ নেওয়ার অধিকার ঈশানের নেই। তাই সে তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে নিল। আকাশের চাঁদে হাত দেওয়ার মতো বোকামি সে করতে চায় না। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে ঈশান শুধল, তা ম্যাডাম, আপনার রাগ কি এবার একটু কমেছে? শুভ্রা হাসি থামিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিল। তারপর ভ্রু কুচকে বলল,
তার মানে আপনি এতক্ষণ আমার রাগ ভাঙানোর জন্যই এই ঢং ছিঁড়ছিলেন। ঈশান ঘাস ছিঁড়তে ছিঁড়তে অবলীলায় বলল। ধরো তাই। শুভ্রা এবার মুখ ঘুরিয়ে জেদের সুরে বলল। এত সহজে রাগ ভাঙেনি আমার। যদি সত্যি রাগ ভাঙাতে চান তবে আমার একটা কথা রাখতে হবে। ঈশান উৎসুক হয়ে জিজ্ঞেস করল। বলো, কি কথা? শুভ্রা চোখ উজ্জ্বল করে জানালো। আসলে অনেক দিন ধরে গ্রামটা ভালো করে দেখা হয় না। আমার সাথে গ্রাম ঘুরতে বের হতে হবে। গ্রামে প্রচুর পেয়ারা আর আম গাছ আছে, ওখান থেকে ফল চুরি করতে হবে। শুনেই ঈশানের চোখ চরকা গাছ। সে বিষম খেয়ে চেঁচিয়ে উঠল। হোয়াট? ফল চুরি? শুভ্রা কাঁধ উঁচু করে নির্বিকার ভঙ্গিতে বলল। হ্যাঁ, ডিসিশন আপনার, যাবেন কিনা। না গেলে নাই, আর আপনার সাথে আমার কোনো জন্মেও কথা নেই। রাসেলকে এবার চারপাশ থেকে ঘিরে ধরেছে ইমন, মিহি আর পাখি। উঠোনময় এক চোট দৌড়ানি চলছে সালামির জন্য। উপায়ন্তর না দেখে রাসেল শেষমেশ যান বাঁচাতে এক বড় পেয়ারা গাছে চড়ে বসল। মিহি নিচ থেকে গাছের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। ভাইয়া, ওভাবে ঝুলে থেকে লাভ নেই। আপনি কি আর নামবেন না? যখনই নামবেন তখনই ধরব। রাসেল মগডালে বসে কাঁচুমাচু মুখে বলল। বোন দেখ, আমি একজন বেকার মানুষ, চাকরি বাকরি কিছু করি না। আমি এত টাকা কই পাবো? তোদের 3 জনকে 50 টাকা দিচ্ছি, যা সবাই মিলে দোকানে গিয়ে কিছু খেয়ে আয়। ইমন দুই কোমরে হাত দিয়ে তেড়ামি করে বলল। আমাদের কি তোমার কাছে ভিক্ষুক মনে হয় যে 50 টাকা দিবা আর আমরা অমনি ভিক্ষা নিয়ে চলে যাব? পাখি এবার সুর মিলিয়ে কড়া গলায় বলল। দেখেন রাসেল ভাইয়া, ভালোই ভালোই টাকা দিয়ে দেন বলছি, না হলে কিন্তু আমরা ছাড়ার পাত্র নই। খবর আছে আপনার। রাসেল এবার গাছের ডালে পা ঝুলিয়ে আয়েশ করে বসল। অবজ্ঞার সুরে বলল। একটা পয়সাও দেব না। কি করবি তোরা? দেখি কি করতে পারিস। মিহি এবার রাগে অগ্নি শর্মা হয়ে গাছে ধাক্কা দিতে শুরু করলো। ইমন আর পাখিও দমে যাওয়ার পাত্র নয়, ওরাও যোগ দিল। গাছটা কিছুটা ছোট হওয়ায় ধাক্কার চোটে মর মর করে নড়তে শুরু করলো। মনে হচ্ছে এখনই ডালপালা সহ ভেঙে পড়বে। রাসেল ওপর থেকে ভয়ার্থ চোখের ডাল শক্ত করে আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল। আরে আরে, কি করছিস তোরা? থাম বলছি, পড়ে যাব তো। ইমন নিচ থেকে পৈশাচিক আনন্দ নিয়ে চিল্লিয়ে বলল। টাকা না দেওয়া পর্যন্ত তুমি ওখানেই বসে থাকো আর আমরা নিচ থেকে তোমাকে দোল দেই। এনজয় দ্য রাইড ব্রো। ঠিক সেই মুহূর্তে শুভ্র ফোনে কথা বলতে বলতে ঘর থেকে উঠোনে বেরিয়ে এলো। খুদে বাহিনীর এই কাণ্ড কারখানা দেখে সে কড়া গলায় ধমক দিয়ে উঠল। কি হচ্ছে এখানে? গাছটাকে এইভাবে দোলাচ্ছিস কেন তোরা? শুভ্রর গম্ভীর কণ্ঠস্বর কানে যেতেই ইমন, পাখি আর মিহি চমকে গিয়ে তটস্থ হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। শুভ্র তখনও গাছের মগডালে বসে থাকা রাসেলকে খেয়াল করেনি। সে ভ্রুকুচকে পুনরায় শুধালো। গাছটাকে এইভাবে দোলালি কেন? ইমন কাচু মাচু মুখে বলল। আসলে রাসেল ভাইয়ার কাছে সালামি চেয়েছিলাম। উনি টাকা দেওয়ার ভয়ে গাছে উঠে বসে আছেন, তাই ওনাকে নামানোর জন্য সবাই মিলে একটু দোল দিচ্ছিলাম। ইমনের কথায় শুভ্রর এবার জিজ্ঞাসু দৃষ্টিতে গাছের দিকে তাকালো। দেখল রাসেল ডাল আঁকড়ে ধরে গুটিসুটি মেরে বসে আছে। শুভ্রকে দেখে রাসেল অস্প্রস্তুত ভঙ্গিতে দাঁত বের করে একটু হেসেই ফেলল। সে ওপর থেকেই কৈফিয়ত দেওয়ার সুরে বলল। আসলে ব্রো, সবাই যে হারে টাকা চাইছে, এতগুলো টাকা দেওয়া কি হুট করে সম্ভব বলো? শুভ্র রাসেলের কোনো উত্তর দিল না। সে নির্বিকার ভঙ্গিতে আবার ফোন কানে ধরে কথা বলতে বলতে সামনের দিকে এগোতে লাগল। ঠিক তখনই রাসেল সুর পাল্টে হঠাৎ বেশ দরাজ গলায় বলে উঠল। দিব দিব, তোদের সবাইকে টাকা দিব। কত টাকা লাগবে বল তোরা? আরে আমি তো এতক্ষণ সবার সাথে জাস্ট মজা করছিলাম। রাসেলের এই ভোল বদল দেখে শুভ্রর পা দুটো থমকে গেল। সে খানিকটা অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। যা দেখল তাতে তার রাগের চোয়াল শক্ত হয়ে এলো। হাতের ফোনটা কানের পাশে সজোরে চেপে ধরল সে। মনে হচ্ছে অতিরিক্ত চাপে ফোনটা এখনই মরমর করে ভেঙে ফেলবে। সামনে এসে দাঁড়িয়েছে রিদি। সে ভ্রু কুচকে অবাক বিস্ময়ে গাছের দিকে তাকিয়ে রাসেলের কাণ্ড দেখছে। রাসেল মূলত রিদিকে দেখে কাকা দিতে রাজি হয়েছে। আর যাই হোক, নিজের ক্রাশের সামনে অন্তত নিজেকে ফকির প্রমাণ করাটা বড্ড লজ্জার বিষয়। রাসেলের এই হঠাৎ ভোলবদল দেখে শুভ্র তীক্ষ্ণ নজরে ওর দিকে তাকালো। ফোনের ওপাশ থেকে কেউ কথা বললেও সেদিকে পাত্তা না দিয়ে রাসেলের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল। কিন্তু রাসেল, তুমি তো কিছুক্ষণ আগে আমাকে বললে এতগুলো টাকা দেওয়া সম্ভব না, আর এখন বলছো দিবে? ব্যাপার কি বলো তো? রাসেল অস্প্রস্তুতভাবে দাঁত বের করে হাসল। সে আর চোখে একবার রিদির দিকে তাকিয়ে নিল, যা শুভ্রর নজর এড়াল না। রাসেলের মতিগতি যে সুবিধার নয় তা শুভ্র শুরু থেকেই জানে। রাসেল নিজেকে সামলে নিয়ে একটু তড়িঘড়ি করেই বলল। আরে ব্রো, আমি তো জাস্ট মজা করছিলাম। অনেকদিন পর সবার সাথে দেখা, তাই একটু ফাজলামো করলাম আর কি। গেট ইট? শুভ্র ওর কথার কোনো উত্তর দিল না।
সে এবার কঠোর নজরে মিহি, পাখি আর ইমনের দিকে তাকালো। গম্ভীর আর ধমকে সুরে বলল, বাড়ির বড়রা কি তোদের হাত খরচ দেয়নি? যেভাবে ভিক্ষুকের মতো টাকার জন্য মানুষের পেছনে পেছনে করছিস। আর সেকেন্ড টাইম যদি তোদের এখানে দাঁড়িয়ে থাকতে দেখি, তবে চড়িয়ে সবগুলোর দাঁত ফেলে দেব। গেট আউট। শুভ্রর এমন রুদ্র মূর্তি দেখে ওরা তিনজনেই বেশ ভয় পেয়ে গেল, আর এক মুহূর্তও কথা না বাড়িয়ে যে যার মতো সেখান থেকে চম্পট দিল। হৃদি তখনও সেখানে থমকে দাঁড়িয়েছিল। শুভ্র এবার হৃদির দিকে ফিরে দাঁতের দাঁত চেপে হিসিয়ে শুধালো, তোর কি খুব জ্বর খাওয়ার ইচ্ছে হচ্ছে, নাকি এখান থেকে যাওয়ার পথ ভুলে গেছিস? হৃদি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ানোর সাহস পেল না, দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। রাসেল পুরো বিষয়টায় একদম হাবা হয়ে তাকিয়ে রইল। সে শুভ্রকে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই শুভ্র গট গট করে বাড়ির মেন গেট দিয়ে বেরিয়ে গেল। রাসেল একা উঠোনে দাঁড়িয়ে মাথা চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বলল, কি হচ্ছে এসব আমার সাথে? এই শুভ্র কেন আমার সব প্ল্যানে বারবার জল ঢেলে দিচ্ছে? আচ্ছা, আমি কি ওর কোনো জাত শত্রু নাকি যে ও এমন করছে? ড্যাম ইট। দুপুরে ড্রয়িং রুমে বেশ আড্ডার আমেজ। বড়রা একপাশে বসে গল্প করছেন, আর অন্য পাশে মিহি, পাখি, ইমন আর হৃদি চারজন মিলে আয়েশ করে চিপস খাচ্ছে আর টিভিতে সিনেমা দেখছে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ঘেমে নিয়ে ঢুকল রাসেল। কপালে ঘামের বিন্দু চিকচিক করছে। সে ড্রয়িং রুমে ঢুকেই সরাসরি হৃদির পাশের সোফাটায় ধপ করে বসে পড়ল। তারপর বিলকিস চৌধুরীর উদ্দেশ্যে হাঁক ছেড়ে বলল, মামি, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, যা রোদ আর গরম পড়ছে বাইরে, মরে গেলাম। হুট করে নিদের একদম গা ঘেঁষে রাসেলকে বসতে দেখে হৃদি বেশ অস্প্রস্তুত আর অপদস্থ বোধ করল। সে অন্য সোফায় যাওয়ার জন্য উঠে দাঁড়াতে নিলেই রাসেল চট করে ওর হাতটা ধরে ফেলল। কোথায় যাচ্ছ? বসো এখানে, সমস্যা কি? ঠিক সেই মুহূর্তেই সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল শুভ্র, ওর সাথে তুর্য আর রিফাত। ওরা শুভ্রর বন্ধু। গ্রাম দেখার খুব শখ ছিল বলে শুভ্র ওদের নিয়ে এসেছে। কিন্তু ভেতরে ঢুকেই শুভ্রর চোখ গিয়ে পড়ল সোফার ওপর। রাসেলকে আবারও হৃদির হাত ধরতে দেখে শুভ্রর চোয়াল শক্ত হয়ে এলো। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকল। হাউ ডেয়ার হি টাচ হার অ্যাগেন। কথাটা যেন মনে মনে আওড়ালো। হৃদির চূড়ান্ত বিরক্ত হয়ে ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, না ভাইয়া, আমার একটা দরকারি কাজ আছে, আপনি বসেন, পরে কথা হবে। রাসেল নাছোড় বান্দার মতো বলল, রাখো তোমার কাজ, কাজ টাজ পরে হবে, আগে বসো, একটু গল্প করি। হৃদি আবারও না করতে চাইল, কিন্তু রাসেল একরকম জোর করেই ওকে পাশে বসিয়ে দিল। হৃদি প্রচণ্ড অস্বস্তি আর বিরক্তি নিয়ে চুপচাপ বসে রইল। তুর্য আর রিফাত বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় করল। বিলকিস চৌধুরী শুভ্রদের দেখে হেসে মুখে বললেন, তোমরা হয়তো জার্নি করে অনেক টায়ার্ড হয়ে গেছো, বসো বাবা, আমি সবার জন্য ঠান্ডা শরবত আনছি। রিফাত আর তুর্য গিয়ে মিহি আর পাখিদের সামনের সোফাটায় বসল। রিফাত হালকা হেসে মিহি আর পাখির দিকে তাকিয়ে বলল, হাই সুন্দরীরা, কি খবর? আবার দেখা হয়ে গেল। মিহি চিপসের প্যাকেট থেকে একটা চিপস মুখে পুরে হালকা হেসে সহজ গলায় বলল, এই তো ভালো, আপনারা কেমন আছেন? রিফাত সোফায় আরাম করে হেলান দিয়ে বসে হাসি মুখে জানালো। এই তো আমরাও বেশ ভালো আছি। রিফাত এবার হৃদির দিকে তাকিয়ে বন্ধুসুলভ গলায় শুধালো, হাই রিদি, কেমন আছো? হৃদি রাসেলের পাশে বসে অস্বস্তি বোধ করলেও মুখে জোর করে হাসি ফুটিয়ে নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? রিফাত মাথা নেড়ে সায় দিয়ে উৎসাহ নিয়ে বলল, ভালো। তোমাদের নানু বাড়ির এই গ্রামটা দেখার খুব শখ ছিল, তাই হুট করে চলে আসলাম। হৃদি বিনয়ের সাথে মৃদু হেসে বলল। খুব ভালো হয়েছে ভাইয়া। রিফাত এবার রাসেলের দিকে তাকাতেই রাসেল বেশ গদগদে হয়ে আলাপ জমানোর চেষ্টা করল। সে রিফাতের দিকে তাকিয়ে চটপট নিজেকে জাহির করে বলল, হাই, আমি রাসেল, শুভ্রর ফুপাতো ভাই। ঠিক সেই মুহূর্তে পাশে থাকা তুর্য সরু চোখে রাসেলের দিকে তাকিয়ে ঠাট্টার ছলে টিপ্পনি কেটে বলল, তা কোন রাসেল? রাসেল ভাইপার নাকি? তুর্যের এমন রসিকতা শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই একযোগে হো হো করে হেসে উঠল। হৃদিও নিজের হাসি চেপে রাখতে পারল না। রাসেল তুর্যের দিকে তাকিয়ে কিছুটা থতমত খেয়ে কাচুমাচু মুখে বলল, আপনিও না ভাইয়া, মাঝখান দিয়ে খুব মজা করছেন। তুর্য নিজের স্মার্ট ঘড়িটার দিকে তাকিয়ে মুচকি হেসে পাল্টা জবাব দিল, আরে মজা করাই তো আমাদের কাজ। শুভ্র নিজের রাগটা আর কোনোভাবেই সামলাতে পারছে না। কড়া করে নিষেধ করার পরেও হৃদি কিভাবে ওভাবে রাসেলের পাশে বসে আছে এটা ভেবে ওর পিত্তি জ্বলে যাচ্ছে। ওর তীব্র ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে হৃদির গালে শক্ত করে একটা চড় বসিয়ে দিতে।
রাগে শুভ্রর বুকটা দ্রুত ওঠানামা করছে। সে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে কোনো মতে শান্ত করার চেষ্টা করল। ওর শরীরটা কেমন যেন রিরি করছে। এখন একটা ঠান্ডা পানির শাওয়ার না নিলে মাথার রগ ছিঁড়ে যাবে। সে হৃদির দিকে এক পলক জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে মনে মনে গজরাতে গজরাতে আওড়ালো, তোকে তো আমি পরে দেখে নেব। তোর কপালে আজ অশেষ দুঃখ আছে। আমার কথা না রাখার সাহস তোর কোত্থেকে হয়? সে দম্ভটা আজ আমি চূর্ণ করবই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে রান্নাঘরের দিকে একটু গলা উঁচু করে তার মায়ের উদ্দেশ্যে কড়া মেজাজে হাঁক ছেড়ে বলল, আম্মু, জলদি আমার রুমে এক কাপ কফি পাঠাও। বলেই শুভ্র গটগট করে নিজের রুমের দিকে চলে গেল। ওদিকে ড্রয়িং রুমের রিফাত, তুর্য আর বাকিদের হাসি আড্ডা আর খুনসুটি আগের মতোই চলতে থাকল। কিছুক্ষণের মধ্যেই সাহেরা চৌধুরী এক কাপ গরম কফি নিয়ে সরাসরি হৃদির হাতে ধরিয়ে দিয়ে ব্যস্ত গলায় বললেন, যা তো মা, গিয়ে তো শুভ্র ভাইটি কফিটা দিয়ে আয়। আমি রান্নাঘরে ডাল বসিয়েছি, পুড়ে যাবে, তাড়াতাড়ি যা। বলেই তিনি আর উত্তরের অপেক্ষা না করে চলে গেলেন। হৃদির কলিজাটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। শুভ্রর ওই রাগী চোখের কথা মনে পড়তেই ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। তবুও নিজেকে সামলে নিয়ে সে ধীর পায়ে শুভ্রর রুমের দিকে এগিয়ে গেল। হৃদি রুমে ঢোকার ঠিক সেই মুহূর্তেই শুভ্র ওয়াশরুম থেকে বের হলো। তার কোমরে শুধু একটা তোয়ালে জড়ানো। সুঠাম দেহ থেকে টপ টপ করে পানি ঝরছে। ভেজা চুলগুলো কোপালে এসে লেপ্টে আছে। হঠাৎ শুভ্রকে এই অবস্থায় দেখে হৃদি অপ্রস্তুত হয়ে তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। লজ্জায় লাল হয়ে সে বিড়বিড় করে বলল, ছি ছি, আসার আর সময় পেলি না, কি লজ্জা। শুভ্র কোনো কথা না বলে ধীর পায়ে হৃদির ঠিক পেছনে এসে দাঁড়ালো। ওর শরীর থেকে সাবানের সুগন্ধ আর ভেজা শরীরের হিমেল ভাব হৃদি অনুভব করতে পারছে। হৃদি মাথা নিচু করে কাপা কাপা গলায় বলল, ভাইয়া আপনি তাড়াতাড়ি পোশাক পরে নিন, আর আমি কফির কাপটা টেবিলে রেখে যাচ্ছি। বলেই হৃদি চোখ বন্ধ অবস্থায় উল্টো পায়ে হেঁটে যেতেই সে সজোরে শুভ্রর সদ্য গোসল করা শক্ত বুকের উপর গিয়ে ধাক্কা খেল। হৃদির মনে হলো সে জীবন্ত কোনো শক্ত পাথরের পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছে। সে হটকচিয়ে ঘুরে তাকিয়ে শুভ্রকে একইভাবে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আবার উল্টো ঘুরে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলল, ছি ভাইয়া, আপনার কি একটু লজ্জা নেই? এবার শুধু একটা টাওয়াল পরে সামনে দাঁড়িয়ে আছেন, তাতে ড্রেস চেঞ্জ করেন তো। শুভ্র এবার হৃদির কানের কাছে মুখ নিয়ে বেশ গম্ভীর আর ভারী গলায় প্রশ্ন করল। যদি না পড়ি তবে তুই কি করবে? হৃদি এবার কিছুটা রেগে গিয়ে উত্তর দিল, আজব, আমি কি করব? আপনার ইচ্ছে পড়বেন কি পড়বেন না, আমার কাজ ছিল কফিটা দিয়ে যাওয়া, সেটাই দিয়েছি আমি। এখন আমি চলে যাচ্ছি। বলেই হৃদি দ্রুত কফির কাপটা পাশের টিপুয়ে নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু দরজার কাছে পৌঁছনোর আগেই শুভ্র বাজ পাখির মতো ছো মেরে ওর ডান হাতটা শক্ত করে চেপে ধরল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র ওকে হ্যাচকা টানে ঘুরিয়ে এনে একদম দেয়ালের সাথে চেপে ধরল। ওর হাতের বজ্রমুষ্টিতে হৃদি যন্ত্রণায় কুঁচকে উঠল। হৃদি অবাক চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর চোখ দুটো রাগে একদম জবা ফুলের মতো লাল হয়ে আছে। বুকটা কামারের হাপড়ের মতো দ্রুত ওঠানামা করছে। শুভ্রর প্রতিটা তপ্ত নিঃশ্বাস হৃদির মুখে এসে আছড়ে পড়ছে, আর ওর ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ে হৃদির কাঁধ ভিজিয়ে দিচ্ছে। শুভ্রর এমন রুদ্রমূর্তি দেখে হৃদি ভেতরে ভেতরে শিউরে উঠল। শুভ্র হৃদির মনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে বলল, তোর সাহস কি করে হয় রাসেলের পাশে গিয়ে বসার? তোকে আমি বলিনি জোর থেকে অন্তত 10 হাত দূরে থাকবে? হৃদি যন্ত্রণায় ভূ কুঁচকে ফেলল, কিন্তু দমে গেল না। সে পাল্টা যুক্তি দিয়ে বিরক্ত গলায় বলল, পাশে বসে সমস্যা কি? আর আমি তো। হৃদির কথা শেষ হওয়ার আগেই শুভ্র ওর গলার স্বর আরও চড়িয়ে কড়া শাসনে বাধা দিয়ে বলল, সমস্যা আছে, আমি বলেছি মানে আছে। তুই রাসেলের আশেপাশেও ঘেঁচবি না, ওর থেকে যোজন যোজন দূরে থাকবে। এটা আমার শেষ কথা। শুভ্রর এমন পাগলামি দেখে হৃদি এক মুহূর্তের জন্য থমকে গেল। মনে মনে ভাবল, আচ্ছা শুভ্র কি কোনোভাবে জেলাস? ওর এই অধিকার খাটানো কি হিংসে থেকে আসছে? মুহূর্তেই হৃদির মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। সে শুভ্রকে আরও তাতানোর জন্য তাচ্ছিল্যের সুরে বলল, আজব লোক তো আপনি, পাশে বসেছে তো কি হয়েছে? রাসেল ভাইয়ের তো কোনো খারাপ উদ্দেশ্য নেই, উনি তো বেশ সহজ মানুষ। কথাটা শোনা মাত্র শুভ্রন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হৃদির গাল দুটো এক হাতে শক্ত করে চেপে ধরে ক্রূর হাসি হেসে বলল, বাহ, খুব দেখছি রাসেলের পাশে বসতে ভালো লেগেছে তোর। ওর সঙ্গ খুব এনজয় করছিস, তাই না?
গালে শুভ্রর আঙুলের চাপে হৃদি বেশ ব্যথা পেল, তবুও সে মুখ কুঁচকে জেদি গলায় বলল, ভাইয়া, আপনি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। রাসেল ভাইয়া মানুষ হিসেবে অনেক ভালো, তাহলে অযথা কেন একটা ভালো মানুষের উপর আপনি এত রাগ দেখাচ্ছেন? হৃদির মুখে রাসেলের গুণগান শুনে শুভ্রর মাথা একদম বিগড়ে গেল। সে হৃদির গাল দুটো আরও জোরে পিষে ধরে প্রায় চিৎকার করে ফেটে পড়ল। রাসেল ভালো নাকি খারাপ সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি তোকে যা বলছি শুধু সেটুকুই তোর আইন। মনে রাখবে, আমি ব্যতীত এই দুনিয়ার অন্য সব পুরুষ তোর জন্য নিষিদ্ধ। শুভ্রর মুখের উপর এমন সপাট কথা শুনে হৃদি যেন মুহূর্তের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলে। শুভ্রর এই অদ্ভুত আচরণ তার কাছে একেবারেই অপরিচিত। কিন্তু এই অদ্ভুত আচরণ কি সত্যিই হিংসে থেকে? ভাবতেই হৃদির মনটা এক অজানা খুশিতে ভরে উঠল। সে শুভ্রকে আরও খেপিয়ে তোলার জন্য জেদি গলায় বলল, শুনবো না আপনার কথা। আমি 100 বার রাসেল ভাইয়ের সাথে কথা বলবো। আমাকে শাসন করার আপনি কে? হ্যাঁ, আমার হাজবেন্ড? কেমন হাজবেন্ড যে আজও আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি? তাহলে সেই স্ত্রীর উপর আপনার অধিকার দেখান কেন আপনি? কোন সাহসে? হ্যাঁ, হৃদির এই তীক্ষ্ণ কথাগুলো শুভ্রর ধৈর্যের শেষ বাঁধটা চুরমার করে দিল। এতক্ষণ সে নিজেকে কোনো মতে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু এবার আর পারল না। হাতের নিয়ন্ত্রণ হারিয়ে সে সজলে হৃদির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। চরের ধাক্কায় হৃদি ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেল। ওর ঠোঁটের কোণ ফেটে নোনা রক্ত গড়িয়ে পড়ল। শুভ্র হৃদির চোখের দিকে তাকিয়ে হিংস্র গলায় গর্জে উঠল, বুকের পাটা থাকলে রাসেলের আশেপাশে যাস, খুন করে ফেলবো তোকে আমি, একদম শেষ করে দেব। হৃদি গালে হাত দিয়ে ব্যথায় কুকড়ে গেলেও হার মানল না। সে চোখের পানি মুছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, তো মেরেই ফেলেন না। বারণ করেছে কে আপনাকে? মেরে আপদ বিদায় করুন আপনি। শুভ্র নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে দেয়ালের উপর একটা ঘুষি মারল। দেয়ালের প্লাস্টার যেন খসে পড়ার উপক্রম হলো। সে দাঁতে দাঁত চেপে ফেটে পড়ে চিৎকার করে বলল, হৃদি, তুই এখনই এখান থেকে যা। আমার মাথা ঠিক নেই, আমি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলতে পারি। আই সাইড গেট আউট ফ্রম হিয়ার। হৃদি এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অপমানে আর যন্ত্রণায় ভেঙে পড়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। শুভ্র দুচোখ শক্ত করে বন্ধ করে দেয়ালের সাথে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। ওর হাতের মুষ্টি এতটাই শক্ত যে আঙুলের গিঁটগুলো সাদা হয়ে গেছে। রাগে আর উত্তেজনায় ওর শরীরের প্রতিটি রগ ফুলে উঠছে, যেন এখনই ফেটে যাবে। সারা শরীর থরথর করে কাঁপছে ওর। শুভ্র বিড়বিড় করে নিজের মনেই খ্যাপাটে গলায় বলল, বুঝতে পারছি তুই আমাকে একদিন ঠিকই ধ্বংস করে দিবি, আর তুই সেটা পারবি, কারণ এই সাইফান শুভ্র চৌধুরীকে ধ্বংস করার ক্ষমতাই দুনিয়ায় তুই ছাড়া আর কারোর সাধ্য নেই। রুমে এসে হৃদি ধীর পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেই দেখল ঠোঁটের কোণটা ফেটে গিয়ে লাল নোনার রক্ত জমে আছে, আর ফর্সা গালে শুভ্রর হাতের 5 আঙুলের স্পষ্ট দাগ বসে গেছে। ব্যথায় গালটা দপদপ করছে, কিন্তু অদ্ভুতভাবে হৃদি এবার আর কান্নায় ভেঙে পড়ল না, বরং তার ঠোঁটের কোণে একচিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। আয়নার দিকে তাকিয়েই সে আপন মনে খিলখিল করে হেসে উঠে আনন্দিত গলায় বলল, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী আমাকে নিয়ে জেলাস? হ্যাঁ, ভাবা যায় হিংসেতে একদম জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে লোকটা। হ্যাঁ, হৃদি নিজের আঙুল দিয়ে গালের সেই দাগটা আলতো করে ছুঁয়ে দেখল। ব্যথার চেয়েও শুভ্রর ওই অধিকারবোধের তীব্রতা তাকে বেশি নাড়া দিচ্ছে। সে আবারও আয়নার দিকে তাকিয়ে জেদি আর চ্যালেঞ্জিং সুরে ফিসফিস করে বলল, সো মিস্টার সাইফান শুভ্র চৌধুরী, এখন তো আমি আপনাকে আরো জ্বালিয়ে মারবো যতক্ষণ না ওই পাথরটা গলে জল হয়ে যাচ্ছে। আর আপনি নিজের মুখে ভালোবাসি বলছেন, ততক্ষণ আমার শান্তি নেই। ভালোবাসি শোনার জন্য যা যা করতে হয় আমি তার সবটাই করবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হৃদির চোখ মুখে এখন আর কোনো ভয়ের চিহ্ন নেই, বরং শুভ্রর মন জয় করার এক দুরন্ত নেশা ভর করেছে তার উপর। সে জানে শুভ্রর ওই রাগটাই আসলে ওর দুর্বলতা। দোতলা এক বাড়ির বিশাল বড়ই গাছের তলায় উকিঝুঁকি মারছে শুভ্রা আর ঈশান। ওদের মতলব একদম পরিষ্কার, যেই দেখবে আশেপাশে কেউ নেই অমনি গাছে একটা জোরসে ঝাঁকি দেবে। ঈশান এমনিতে চোর পুলিশ খেলায় নেই, কিন্তু শুভ্রার মান ভাঙাতে আজ তাকে এই চুরির অভিযানে নামতে হয়েছে। অনেক বছর পর ঈশান বড়ই চুরি করতে এসেছে, তাই বুকের ভেতরটা যেন ড্রাম পেটাচ্ছে। কিন্তু কপাল খারাপ, বারবার কেউ না কেউ সামনে চলে আসছে, আর অমনি দুজনে দৌড়ে গিয়ে গ্রিলের ওপাশে লুকিয়ে পড়ছে। ঈশানের বুকটা ভয়ে একদম মেয়ে মানুষের মতো ধুকবুক ধুকবুক করছে। শুভ্রা শক্ত করে ঈশানের কাঁধ ধরে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ঈশান ভয়ে হাঁপাতে হাঁপাতে মিনতি করার সুরে বলল, শুভ্রা, শোনো না, আমি তোমাকে বাজার থেকে অনেকগুলো বড়ই কিনে খাওয়াবো, কথা দিচ্ছি। আমার না খুব ভয় লাগছে, ধরা পড়লে ইজ্জত আর থাকবে না।
শুভ্রার সাথে সাথে চোখ পাকিয়ে ওর দিকে তাকিয়ে বেশ দাপুটে গলায় বলল, কিনে খাওয়ার চেয়ে চুরি করে খাওয়ার মজাই আলাদা, বুঝলেন? আমি মেয়ে হয়ে একটুও ভয় পাচ্ছি না, আর আপনি ছেলে হয়ে কাঁপছেন। ছি, আপনার পুরুষত্ব কি এতই ভীতু? শুভ্রার মুখে ভীতু শব্দটা শুনে ঈশানের আতে ঘা লাগল। সে নিজের ভাবমূর্তি রক্ষা করতে একটু তেজ দেখিয়ে বলল, এই মেয়ে, তুমি জানো আমি কতটা সাহসী? আমাকে ভীতু বলছো কোন সাহসে? শুভ্রা ঠোঁট উল্টে তাচ্ছিল্য করে টিপ্পনি কেটে বলল, সাহস তো দেখতেই পাচ্ছি, নিজেই তো বলছেন ভয় পাচ্ছেন, তো ভয় পাওয়া মানেই তো ভীতু হওয়া, তাই না? ঈশান এবার নিজেকে সামলে নিয়ে একটু দার্শনিক ভাব ধরে নিচু স্বরে বলল, আরে আমি অমন ভয়ের কথা বলিনি। চুরি করতে গেলে কার না একটু আধটু ভয় লাগে বলো তো? ব্রিটিশ চোর যারা, তাদেরও মনে হয় ভয় লাগে। আর সেখানে তো আমি সাধারণ একটা ঈশান মাত্র। শুভ্রা এবার বিরক্ত হয়ে ঈশানকে থামিয়ে দিয়ে কড়া গলায় নির্দেশ দিল, হয়েছে, অনেক জ্ঞান দিয়েছেন, বুঝেছি। এখন ওসব প্যাচাল বাদ দিয়ে নিজের টার্গেটে নজর রাখুন। মানুষ গেলেই কিন্তু ঝাঁকি দিতে হবে। ঈশান বেচারা আর কিছু না বলে কাচুমাচু মুখে গাছের ডালের দিকে তাকিয়ে রইল। শুভ্রার এই চুরির নেশা তাকে আজ কোথায় নিয়ে ঠেকায় সেটাই দেখার বিষয়। ঈশান আশেপাশে ভালো করে নজর বুলিয়ে নিল। যখন দেখল ত্রিসীমানায় কোনো মানুষ নেই, তখন সে গুটি গুটি পায়ে বড়ই গাছটার একদম নিচে গিয়ে দাঁড়ালো। গাছটা খুব একটা মোটা নয়, মাঝারি গড়নের। একটু জোরসে ঝাঁকি দিলেই টপাটপ বড়ই পড়ার উজ্জ্বল সম্ভাবনা আছে। ঈশান মনে মনে সাহস সঞ্চয় করে সবটুকু শক্তি দিয়ে গাছে এক বিশাল ঝাঁকুনি দিল। সাথে সাথে বৃষ্টির মতো টুপটাপ করে বড়ই পড়তে লাগলো মাটিতে। শুভ্রা তো খুশিতে আত্মহারা। সে তড়িঘড়ি করে মাটি থেকে বড়ই কুড়িয়ে নিজের ওড়নার আঁচলে ভরতে লাগল। তার চোখে মুখে তখন রাজ্যের আনন্দ। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ ঈশান দূর থেকে দেখল লুঙ্গি পরা এক লোক হাতে একটা লাঠি নিয়ে ওদের দিকেই তরতর করে এগিয়ে আসছে, এবং সম্ভবত ওদের দেখেও ফেলেছে। ঈশানের আত্মারাম খাঁচা হওয়ার দশা। সে এক মুহূর্ত দেরি না করে যান হাতে নিয়ে চিৎকার করে উঠল, আয়লো রে, মালিক আয়লো, পালাও শুভ্রা। বলেই ঈশান এক দৌড়ে সামনের গলি দিয়ে অদৃশ্য হওয়ার চেষ্টা করল। শুভ্রাও হাতে থাকা বড়ইগুলো সামলে নিয়ে ওড়নাটা শক্ত করে ধরেই ঈশানের পেছন পেছন ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগল। দৌড়াতে দৌড়াতে তার ওড়না থেকে দু একটা বড়ই মাটিতে পড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে তাকানোর সময় এখন নেই। পেছনের লোকটা তখনও চিৎকার করছে, আর এই দুই চোর তখন বাতাসের বেগে নিজেদের ইজ্জত বাঁচাতে ছুটছে। ঈশান আর শুভ্রা এক ছুটে সোজা চৌধুরী বাড়ির গেটের সামনে এসে থামল। ঈশান ক্লান্তিতে একদম শেষ। সে দুই হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে পড়ে সজোরে হাঁপাতে লাগল। ওর কপালে ঘাম জমেছে। অন্যদিকে শুভ্রাও হাঁপাচ্ছে, কিন্তু তার উৎসাহের কমতি নেই। সে ওড়নার আঁচল থেকে একটা টসটসে বড়ই বের করে আয়েশ করে কামড় দিয়ে তৃপ্তির স্বরে বলল, আহা, কত দিন পর মনে হচ্ছে এমন দারুণ টকমিষ্টি বড়ই খাচ্ছি। জাস্ট হেভেনলি। ঈশান কোনোমতে সোজা হয়ে দাঁড়িয়ে বড় বড় শ্বাস নিতে নিতে বিরক্ত আর আতঙ্কিত গলায় বলল, মজা তো লাগবেই। যা এক দৌড়ানি খেলাম আজ। ধরা পড়লে দুজনকেই দড়ি দিয়ে বেঁধে রাখত ওই বাড়ির লোকগুলো। উফ বাবা, একটুর জন্য বেঁচে গেছি। আমি আর নেই এসব চুরির মধ্যে, কান ধরলাম। শুভ্রা আর ঈশান বাড়ির ভেতরে ঢুকতেই দেখল উঠোনের একটা চাঙের ওপর পাখি, রিদি আর মিহি গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। শুভ্রা বিজয়ীর বেশে এগিয়ে গিয়ে ওড়নার আঁচল থেকে মুঠো ভরে বড়ই বের করে সবার সামনে মেলে ধরে তাড়াহুড়ো করে বলল, এই নে খা তাড়াতাড়ি, জাস্ট লুক এট দিস। বের করতে যতটুকু দেরি হলো ওগুলো শেষ হতে তার চেয়েও কম সময় লাগলো। সবাই কানাকাড়ি করে বড়ই নিয়ে মুখে পুরে দিল। পাখি একটা বড়ই চিবোতে চিবোতে অবাক হয়ে জিজ্ঞেস করল, আমাদের গাছের বড়ই তো সব শেষ হয়ে গেছে, তুই এতগুলো বড়ই কোথায় পেলি রে শুভ্রা? শুভ্রা বেশ গর্বের সাথে বুক ফুলিয়ে মুচকি হেসে বলল, চুরি করেছি। চুরির কথা শুনে রিদি চোখ বড় বড় করে ফেলল। সে রীতিমতো হচকচিয়ে গিয়ে বলল, চুরি? কি বলিস? শুভ্রা এবার ঈশানের দিকে আঙুল তুলে কৃতিত্ব দিয়ে হাসতে হাসতে বলল, সব সম্ভব হয়েছে ঈশানের জন্য। ও গাছে জুত মতো ঝাঁকি দিয়েছে, আর আমি চটপট টকিয়ে নিয়েছি। আরও অনেক আনতে পারতাম, কিন্তু এই বাড়ির মালিক দেখে ফেলেছিল। মিহি ঘটনাটা কল্পনা করে হো হো করে হাসতে হাসতে মজা করে শুঁধল। তা মালিক দেখে ফেলার পর তোরা কি দৌড়ানি খাস নাই? শুভ্রা ওড়নাটা ঝাড়তে ঝাড়তে ফুরফুরে মেজাজে উত্তর দিল, দৌড়ানি আবার খাবো না? ভাগ্যিস বড়ই গাছটা বাড়ির কাছেই ছিল, তাই এক দৌড়ে বাড়িতে চলে আসতে দেরি হলো না। না হলে আজ আমাদের কপালে শনি ছিল। মিহি ঈশানের অসহায় মুখটার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে মজা করে বলল, তা ঈশান ভাইয়া, আপনি তো দেখি চুরিতে একদম মেয়েদের মতো ওস্তাদ। তো কি বলেন, আরও একবার যাওয়া যায় নাকি আপনাকে নিয়ে? ঈশান নিজের কান ধরে একদম কাচুমাচু হয়ে আতকে উঠে বলল, বাপ রে, কান ধরছি বোন। এই চুরির কারবারে আমি আর নাই।
যা দৌড়ানি খাইছি আজও রাতে স্বপ্নে দেখব। বলেই ঈশান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ির ভেতরে সটকে পড়ল। হৃদি, পাখি, শুভ্রা আর মিহি ওর যাওয়ার ভঙ্গি দেখে হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ল। ঈশানের এই ভীতু স্বভাবটা ওদের আড্ডার নতুন খোরাক হয়ে দাঁড়ালো। ধীরে ধীরে চারপাশ ঝাপসা হয়ে সন্ধ্যা নেমে এলো। গ্রামের সন্ধ্যাটা শহরের চেয়ে একদম আলাদা, এক অদ্ভুত নিস্তব্ধতা আর হিমেল হাওয়া। মিহি, পাখি, হৃদি, শুভ্রার সাথে ইমনও ছাদে এলো। সবাই মিলে ছাদের মাঝখানে গোল হয়ে বসে আড্ডা দিতে লাগলো। রাতের আধারে খোলা আকাশের নিচে কাজিনরা যখন এক হয়, সেই আড্ডার মজাই অন্যরকম। বেশ কিছুক্ষণ পর ফোনে কথা বলতে বলতে ছাদে এলো শুভ্রা। ওর পেছন পেছন তুর্য, রিফাত আর ঈশানও এলো। শুভ্রা একবার হৃদিদের দিকে আর চোখে তাকালো, কিন্তু কিছু না বলে একদম ছাদের কিনারায় গিয়ে গভীর মনোযোগে ফোনে কথা বলতে থাকলো। এদিকে তুর্য, ঈশান আর রিফা হাসি মুখে পাখিদের আড্ডার দিকে এগিয়ে এলো। রিফাত সবার উদ্দেশ্যে বেশ অমায়িক গলায় বলল, হাই, তোমাদের সবার বুঝি এই টাইমে ছাদে আড্ডা দেওয়া হচ্ছে? মিহি চুলে হাত বুলিয়ে সহজ গলায় জানালো, হ্যাঁ ভাইয়া, আসলে কাজিনরা যখনই এক হই, এভাবে আড্ডা দেওয়া আমাদের কাছে একদম নতুন কিছু না। রিফাত এবার একটু সুযোগ বুঝে পরামর্শ দেওয়ার ঢমে বলল, তা আমি কি তোমাদের এই আড্ডায় জয়েন করতে পারি? পাখি একগাল হেসে অভয় দিয়ে বলল, আড্ডা দিতে আবার পারমিশন লাগে নাকি? দাঁড়িয়ে আছেন কেন? বসেন, যা আড্ডা দিবেন শুরু করেন। মাঝখান থেকে ইমন হঠাৎ উত্তেজনায় লাফিয়ে উঠে সবার মনোযোগ আকর্ষণ করে বলল, ধুর, শুধু আড্ডা দিলে কি আর ভালো লাগে? যেহেতু আমরা এখন অনেকে আছি, তাহলে চলো সবাই মিলে ট্রুথ অর ডেয়ার খেলি। ইমনের প্রস্তাব শুনে সবার চোখমুখে উত্তেজনার ঝিলিক দেখা দিল। মিহি ইমনের প্রস্তাবে বেশ সাই দিয়ে উৎসাহী গলায় বলল, কথাটা তুই মন্দ বলিস নাই রে ইমন। দাঁড়া, তোরা বস, আমি নিচে গিয়ে চট করে একটা খালি বোতল নিয়ে আসছি। এই বলে মিহি এক দৌড়ে নিচে গিয়ে একটা কাঁচের বোতল নিয়ে এলো। সবাই গোল হয়ে ছাদের মাঝখানে বসে পড়ল। রিফাত সুযোগ বুঝে একদম মিহির পাশেই জায়গা করে বসল। তুর্য বসল পাখির পাশে, আর ঈশান যখন দেখল আড্ডার বহর বাড়ছে, সে কেটে পড়তে চাইল, কিন্তু শুভ্রা জোর করে টেনে টুরে ওকে নিজের পাশেই বসিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে ছাদে উঠে এলো রাসেল। সবাইকে এভাবে গোল হয়ে বসে থাকতে দেখে সে একটু অবাক হয়ে কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, আরে এখানে কি হচ্ছে? আড্ডা নাকি খেলাধুলার আসর বসিয়েছিস তোরা? হৃদি রাসেলের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ঝুলিয়ে স্বাভাবিক গলায় বলল, জি ভাইয়া, আমরা ট্রুথ অর ডেয়ার খেলছি, আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। রাসেল যেন মেঘ না চাইতেই জল পেয়ে গেল। সে এক মুহূর্ত দেরি না করে সোজা হৃদির একদম গা ঘেঁষে বসে পড়ল। হৃদির ভেতরে তখন প্রচণ্ড বিরক্তি কাজ করছে। রাসেলের শরীরের উৎকট পারফিউমের গন্ধে ওর দম আটকে আসছে। কিন্তু শুভ্রকে জ্বালানোর জন্য এই হাসিটা ওকে রাখতেই হবে। শুভ্র ফোনের কথা শেষ করে সবার দিকে ফিরতেই ওর চোয়াল শক্ত হয়ে এলো। সবাই গোল হয়ে বসে আছে সেটা বড় কথা নয়, ওর নজর গিয়ে আটকেছে হৃদির ঠিক পাশটিতে বসে থাকা রাসেলের ওপর। হৃদির এত কাছাকাছি রাসেলকে দেখে শুভ্রর মাথায় যেন রক্ত চড়ে বসল। মেয়েটা কি পেয়ে বসেছে ওকে? ওকে না রাগিয়ে দিলে কি ওর পেটের ঘাত হজম হয়? শুভ্র বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করল। তারপর সবার উদ্দেশ্যে বেশ ধমকে সুরে বলে উঠল, কি হচ্ছে এখানে? তোরা সবাই এইভাবে রাস্তার পাগলের মতো গোল হয়ে বসে আছিস কেন? কোনো কাজ নেই তোদের? শুভ্রর এমন রুক্ষ মেজাজ দেখে তুর্য একদম দমে না গিয়ে উল্টো হাতছানি দিয়ে ডেকে বলল, আরে রাগছিস কেন? খেলা হবে আজ, জমে ক্ষীর হবে। তুইও আয় এখানে বস, সবাই মিলে খেললে দারুণ জমবে। শুভ্র যেন আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। সে কড়া গলায় নির্দেশ দিল, কোনো খেলাটেলা হবে না, ওর সব এখান থেকে। ইমন এবার একটু সাহস সঞ্চয় করে প্রতিবাদী গলায় বলল, ব্রো, এটা কিন্তু কোনো কাজের কথা বললা না তুমি। আমরা সবাই কথা আশা নিয়ে খেলতে বসলাম, আর তুমি বলছো খেলা হবে না। এমনিতে তোমাকে ভয় পেলেও এই মুহূর্তে তোমার এই অন্যায় কথা আমরা কেউ শুনব না। ইমনের সাথে বাকিরাও একমত হয়ে মাথা নাড়াল। শুভ্র বুঝতে পারল এই মুহূর্তে এদের গায়ের জোরে সরানো যাবে না। সে একটা কুটিই বুদ্ধি আটল। সে ধীর পায়ে হাঁটতে হাঁটতে ঠিক হৃদির পেছনে গিয়ে দাঁড়াল। দুই হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে বেশ ভাব নিয়ে সবার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, তোরা খেল, আমি এখানে দাঁড়িয়ে দেখি। রিফাত এবার শুভ্রকে জোড়াজুড়ি করে বলল, তুই দাঁড়িয়ে থাকবি কেন? আয় আমাদের সাথে বস। সারাক্ষণ তো কাজ নিয়ে ব্যস্ত থাকিস, একটু সবার সাথে খেললে তোরও ভালো লাগবে। রিফাতের কথা শুনে শুভ্র এক চিলতে বাঁকা হাসল। হৃদি তখনও রাসেলের পাশে আয়েশ করে বসেছিল। শুভ্র সুযোগ বুঝে নিজের পায়ের আঙুল দিয়ে হৃদির পেছনের দিকে আলতো করে সুরসুরি দিয়ে দিল। হৃদি আচমকাই স্পর্শে কামড় দেওয়া পোকা ভেবে আতঙ্কে চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। পোকা পোকা পোকা, এখানে নির্ঘাত কোনো বিষাক্ত পোকা আছে।
হৃদি ভয় পেয়ে লাফিয়ে একটু সরে যেতেই শুভ্র সুযোগ বুঝে ধপাস করে ঠিক হৃদির খালি হওয়া জায়গাটাতে বসে পড়ল। অর্থাৎ এখন শুভ্র বসেছে রাসেলের ঠিক পাশে, আর হৃদি মাঝখান থেকে ছিটকে গেছে। হৃদি হাঁ করে শুভ্রর দিকে তাকিয়ে থেকে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো? আপনি আমার জায়গায় এসে বসলেন কেন? উঠুন বলছি, এটা আমার জায়গা ছিল। শুভ্র একদম উদাসীন ভাব ধরে নির্বিকার গলায় বলল, এটা তোর জায়গা, এটা তোর জায়গা, এটা কোন দুরালে লেখা আছে শোনে? আমি জায়গা খালি পেয়েছি তাই বসে পড়েছি। শুভ্রর এমন ভাবসাব দেখে হৃদি একদম কটমট করে তাকালো, কিন্তু অবাক কাণ্ড, শুভ্র রেগে যাওয়ার বদলে হৃদির চোখের দিকে তাকিয়ে হঠাৎ একটা বাঁকা হাসি দিয়ে চোখ মারল। হৃদি যেন বিদ্যুৎস্পৃষ্ট হলো, সে ঝটপট অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। লোকটার সাথে কথা বলাই বৃথা, সবসময় এমন অদ্ভুত আচরণ কেন করে কে জানে। শুভ্রা পাশ থেকে হৃদির হাত টেনে নিজের পাশে জায়গা করে দিয়ে বলল, হয়েছে, থাক, চেঁচামেচি করতে হবে না, এবার এখানে এসে বস। হৃদি রাগে দাঁত কিরমির করতে করতে একদম শুভ্রর মুখোমুখি হয়ে বসে পড়ল। আর চোখে তাকিয়ে দেখল শুভ্র তখনও ওর দিকে তাকিয়ে সেই রহস্যময় বাঁকা হাসিটা হাসছে। হৃদি এবার নিশ্চিত হলো লোকটাই ওকে রাসেলের পাশ থেকে সরানোর জন্যই এই কাণ্ডটা করেছে। এদিকে রাসেল একদম অচল হয়ে বসে আছে, ওর পরিকল্পনাগুলো প্রতিবারই শুভ্রর কারণে ভেস্তে যাচ্ছে। অবশেষে খেলা শুরু হলো। ইমন সজোরে বোতলটা ঘোরাতেই সেটা বন বন করে ঘুরে একদম শুভ্রার সামনে গিয়ে স্থির হলো। শুভ্রা কিছুক্ষণ ভেবেচিন্তে সাহস করে ড্যার বেছে নিল। সেটা দেখে তুর্য এক গাল হেসে শুভ্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রশ্ন করল, শুভ্রা, তুমি একটা গান গাও, যে গান শুনে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরে যাবে। তবে মনে রেখো, গানটা যেন অবশ্যই হাসানোর মতো হয়, কোনো সিরিয়াস গান চলবে না কিন্তু। শুভ্রা বেশ কিছুক্ষণ গম্ভীর মুখে ভাবতে লাগলো কোন গানটা গাইলে জুৎসই হবে। হঠাৎ ওর মাথায় এই বছরের একটা অদ্ভুত ভাইরাল গান গেঁথে গেল, যেটা ও কদিন ধরে লুপে শুনে এক কলি মুখস্থ করে ফেলেছে। শুভ্রা নিজের গলাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিল, তারপর চোখ বন্ধ করে একদম কোনো মাজাইর পীরের মতো ভক্তিতে গদগদ হয়ে গলার সুর টেনে টেনে গেয়ে উঠল। বেলতলি সোলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা, কাটাকেল্লা কাটাকেল্লা, কেলায় করে আল্লাহ আল্লাহ, কলিসাহার কান্দুসা, ভক্তে করে তোমার আশা, রাহালিশা সুবহান শাহ, তুমি ভক্তের মুশকিল কোষা, গুলিস্তানের গোলাপ শাহ বাবা। পরের লাইনটা মুখ দিয়ে বের হবার আগেই হঠাৎ নিস্তব্ধ ছাদ কাঁপিয়ে কে যেন চিল্লিয়ে বলে উঠল, হেই বাবা। শুভ্রা ঝট করে চোখ খুলে দেখল ছাদের অবস্থা রীতিমতো লেজে গোবরে। শুভ্র বাদে বাকি সবাই হাসতে হাসতে ছাদের মেঝের ওপর শুয়ে পড়েছে। ইমন তো হাসির চোটে গড়াগড়ি খেতে খেতে একদম ছাদের রেলিংয়ের কাছে চলে গেছে। সে এখন নিজের প্যান্টের চেন খামচে ধরে কুকড়ে আছে। অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে মেশিন স্টার্ট হয়ে অঘটন ঘটে যেতে পারে। ইমন অনেক কষ্টে টলমল পায়ে উঠে দাঁড়িয়ে বড় বড় শ্বাস নিতে নিতে শুভ্রার দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, আপু, দোহাই লাগে, খেলা একটু থামাও, আমি আগে একটু নিচে থেকে আসি, না হলে মেশিন যে কোনো টাইমে স্টার্ট হয়ে ইজ্জত পাংচার করে দিবে। এই বলেই ইমন এক প্রকার দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ওর এই দশা দেখে বাকিদের হাসির তোড় আরও বেড়ে গেল। ঈশান তো হাসতে হাসতে প্রায় আধমরা হয়ে গেছে। হৃদি দুই হাত পেছনে ঠেস দিয়ে বসে হাসতে হাসতে চোখে পানি এনে ফেলেছে। শুধু শুভ্র একদম চুপচাপ নিজের জায়গায় বসে আছে। ও আদৌ হেসেছে কিনা কেউ হলফ করে বলতে পারবে না। কিছুক্ষণ পর যখন হাসির রোল একটু থিতু হলো, তখন তুর্য শুভ্রার দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বোন রে, মানুষ বলে ঠেকে নাকি শেখে, আর আমি আর জন্মের শিক্ষা পাইলাম। জীবনেও আর তোমার কাছে হাসির গান শুনতে চাইব না। আর একবার শুনলে ইমনের মতো আমাদেরও অবস্থা হবে, শেষে ছাদ ধুইতে ধুইতে রাত পার হয়ে যাবে। শুভ্রা নিজের জয়ী হওয়ার ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে ঠোঁট উল্টে বলল, আমি কি করব? আপনারা হাসির গান শুনতে চেয়েছেন, আমি শুনিয়েছি, ব্যাস, আমার কাজ আমি পারফেক্টলি করেছি। কিছুক্ষণের মধ্যেই ইমন মিশন সামলে নিয়ে হাঁপাতে হাঁপাতে ছাদে ফিরে এলো। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এবার বোতল ঘোরানোর দায়িত্ব নিল শুভ্রা। বোতলটা বন বন করে ঘুরে সরাসরি গিয়ে থামল ঈশানের দিকে মুখ করে। শুভ্রা তো খুশিতে এক লাফে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, পেয়েছি, এবার আমি ভাইয়াকে প্রশ্ন বা কাজ দেব। ভাইয়া, আপনি কি নেবেন, ট্রুথ নাকি ডেয়ার? ঈশান একটু সময় নিয়ে চিন্তা করল। ডেয়ার নিলে এই পাগলি মেয়ে তাকে দিয়ে কি যে করাবে তার ঠিক নেই, তবুও সাহস করে ডেয়ার বেছে নিল।
শুভ্রার সাথে সাথে সুযোগ বুঝে ফোন দিয়ে এটে বলল, ঠিক আছে, তাহলে আপনাকে একটা গান গাইতে হবে। তবে যে সে গান নয়, এমন একটা গান গাইবেন যেটা আপনার জীবনের সাথে একদম হুবহু মিলে যায়। এবার মহা চিন্তায় পড়ে গেল ঈশান। কোন গানের সাথে নিজের জীবন মেলাবে ভেবেই পাচ্ছে না। হঠাৎ একটা গানের সুর ওর মাথায় খেলে গেল। সে একটা লম্বা শ্বাস ফেলে শর্ত দিয়ে বলল, ওকে, গাইব, তবে একা নয়, আমার সাথে রিফাত, তুর্য আর রাসেলকেও গাইতে হবে, কারণ এই গান একা গাইতে একদম ভালো লাগে না, গ্রুপে জমবে বেশি। শুভ্র এসব ফালতু কাজে সময় নষ্ট করতে না চেয়ে উঠে চলে যেতে চাইল, কিন্তু ইমন আর রিফাত মিলে এক প্রকার জোর করেই ওকে আবার বসিয়ে দিল। এরপর সব ছেলেরা ঈশানের দিকে তাকালো। ঈশান কোন গানটা শুরু করবে সেই অপেক্ষায়। ঈশান চোখ বন্ধ করে গলা খাঁকারি দিয়ে পুরো দমে গেয়ে উঠল। আচমকা এই গান শুনে উপস্থিত সব ছেলেরা শুভ্রবাদে যেন নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেল। রিফাত, তুর্য আর রাসেল সাথে সাথে ঈশানের তালে তাল মিলিয়ে সমস্বরে গেয়ে উঠল। এবার যেন ছাদ ফাটার উপক্রম হল। হৃদিরা হাসি মুখে ছেলেদের এই পাগলামি দেখতে লাগল। ছেলেরা আরও উচ্চস্বরে হাত তালি দিয়ে গানের পরের অন্তরগুলো গাইতে শুরু করল। ছেলেদের গান শেষ হওয়ার পর মেয়েরা সবাই জোরে হাততালি দিয়ে উঠল। শুভ্রা ঈশানের দিকে তাকিয়ে একটু হেসেই বলল, কিন্তু ভাইয়া, আপনি তো চাকরি করেন, আপনি তো আর সেই ব্যাচেলর নেই। ঈশান হাত ঝাড়া দিয়ে হেসে বলল, দূর মিয়া, অত হিসেব মিলাতে এসো না তো। তবে এই গানটা এখন পুরোপুরি না মিললেও বস আসার আগে একদমই গানের মতোই ছিল আমার জীবনটা। আর কেউ কথা বাড়াল না। এবার বোতল ঘোরানোর দায়িত্ব নিল ইমন। বোতলটা বনবন করে ঘুরে একদম সরাসরি শুভ্রের সামনে গিয়ে থামল। শুভ্র পালানোর পথ না দেখে সোজাসুজি ট্রুথ বেছে নিল। ঈশান সবাইকে থামিয়ে দিয়ে শুভ্রের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বেশ গম্ভীর গলায় প্রশ্ন করল, বস, আপনাকে যদি বলা হয় ভালোবাসা মানে এক প্রকার অপরাধ, তবে এই কথার উপর ভিত্তি করে আপনি কি ব্যাখ্যা দেবেন? মুহূর্তের মধ্যে ছাদের ওপর এক পিন পতন নীরবতা নেমে এলো। আড্ডার সব হাসি ঠাট্টা যেন এক নিমিষেই উধাও হয়ে গেল। সবাই চরম কৌতূহল নিয়ে শুভ্রের দিকে তাকিয়ে আছে। জানতে চাইছে এই কঠোর মনের মানুষটার ভেতরে ভালোবাসার সংজ্ঞাটা আসলে কেমন। হৃদিও আর চোখে বারবার তাকাচ্ছে শুভ্রের উত্তরের অপেক্ষায়। শুভ্র কিছুক্ষণ চুপচাপ থাকল। সে ধীর স্থিরভাবে চোখ বন্ধ করল। তারপর একটা তপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, ভালোবাসা যে অপরাধ তার সঠিক কোনো ব্যাখ্যা হয়তো আমি দিতে পারবো না, কারণ ভালোবাসা তো আর এক প্রকারের হয় না। ভালোবাসা অনেক রকমের হয়। কারো কাছে ভালোবাসা মানে সুন্দর অনুভূতি, আবার কারো কাছে ভালোবাসা তীব্র ঘৃণা, কারো কাছে ভালোবাসা এক নিছক অপরাধ, কারো কাছে এটা স্রেফ একটা খেলা, আবার কারো কাছে ভালোবাসা মানে অনেক বড় পাপ। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। শুভ্র কয়েক মুহূর্তের জন্য থামল। ওর দৃষ্টি তখন অজান্তেই হৃদির বিষণ্ণ চেহারার ওপর গিয়ে স্থির হল। হৃদির সেই ফোলা গাল আর ফাটা ঠোঁটের দিকে তাকিয়ে শুভ্রর বুকটা যেন একবার কেঁপে উঠল। সে আবার বলতে শুরু করল, তাকে ভালোবাসা যদি হয় অপরাধ, তবে আমি সে ভুলে নেব বারে বারে স্বাদ। শুভ্রর এই কাব্যিকার সাহসী উত্তর শুনে সবাই যেন এক মুহূর্তের জন্য পাথরের মূর্তি হয়ে গেল। হৃদি স্তব্ধ হয়ে শুভ্রর চোখের দিকে তাকিয়ে রইল। এই উত্তরটা কি শুধু খেলার খাতিরে, নাকি এটা কোনো এক গোপন স্বীকারোক্তি? ছাদের ওই ম্লান আলোয় শুভ্রকে আজ এক রহস্যময় প্রেমিকের মতো মনে হচ্ছে। ঈশান জোরে একটা হাততালি দিয়ে উঠল। তুর্য শুভ্রর পিঠে একটা হালকা চাপড় মেরে হাসতে হাসতে বলল, কিরে শালা, প্রেম করছিস লুকিয়ে লুকিয়ে, তাই না? না হলে তোর মুখ দিয়ে এমন রোম্যান্টিক ডায়লগ বের হওয়ার তো কথা না। শুভ্র এক মুহূর্ত তুর্যের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তারপর খুব স্বাভাবিক গলায় পাল্টা প্রশ্ন করল। তুর্য দমে না গিয়ে নাছোড় বান্ধার মতো বলল, তোকে কে বলল আমি প্রেম করছি? নিজের মন করে গল্প বানানো বন্ধ কর। প্রেম না করলে এত সুন্দর আর গভীর কথা কেন বললি? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে যেটা তুই লুকাচ্ছিস। শুভ্র এবার কিছুটা বিরক্ত হয়ে গম্ভীর গলায় উত্তর দিল, কথাটা আমার ভালো লেগেছে তাই বলেছি, এর বেশি কিছু না। ফালতু প্রশ্ন করে সময় নষ্ট করবে না, আমি আর কোনো উত্তর দিতে পারবো না। শুভ্রর কড়া মেজাজ দেখে আর কেউ কথা বাড়ানোর সাহস করল না। সবাই আবার খেলায় মন দিল। একে একে সবার পালা শেষ হলো। কেউ কেউ মজার মজার সব গোপন কথা ফাঁস করল, আবার কেউ অদ্ভুত সব কাজ করে হাসির রোল তুলল।
কিন্তু সবার শেষে বোতলের মুখটা গিয়ে থামল সরাসরি হৃদির দিকে। হৃদি কি ভেবে যেন জেদের বসেই ডেয়ার নিয়ে ফেলল। সাথে সাথে শুভ্র বিদ্যুৎ বেগে বলে উঠল, আমি কাজ দেব, এবার রিদি আমার দেওয়া ডেয়ার পূরণ করবে। শুভ্রর কথা শুনে হৃদির বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। এই লোকটার উপর তো কোনো ভরসা নেই, না জানি কি অদ্ভুত কাজ দিয়ে বসে। হৃদি মনে মনে ভাবল, কেন যে ট্রুথ নিতে গেল না। সে একবার শুকনো ঢোক গিলে অসহায়ের মতো শুভ্রর দিকে তাকালো। শুভ্র ঠোঁটের কোণে সে চিরচেনা বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল। হৃদির চোখের মনির দিকে তাকিয়ে সে খুব আয়েশ করে বলল, তোর জন্য খুব সহজ একটা কাজ। তুই ওই ছাদের একদম কিনারে গিয়ে এক পা উপরে তোলে আর 2 কান ধরে টানা 30 মিনিট দাঁড়িয়ে থাকবে। এটাই তোর জন্য আমার দেওয়া ডেয়ার। শুভ্রর এই অমানবিক আর অদ্ভুত কাজের কথা শুনে উপস্থিত সবার চোখ কপালে উঠল। হৃদি তো বিশ্বাসই করতে পারছে না যে শুভ্র সবার সামনে এমন একটা শাস্তি দিতে পারে। সে এক লাফে দাঁড়িয়ে তীব্র বিস্ময় আর রাগে চিৎকার করে উঠল, কি, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কেন কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবো? শুভ্র হৃদির আপত্তির তোয়াক্কা না করে একদম পাথরের মতো শক্ত গলায় বলল, কেন দাঁড়িয়ে থাকবি সেটা কোনো প্রশ্নই না। যখন ডেয়ার নিয়েছিস তখন সেটা পালন করা এখন তোর দায়িত্ব। আমার দেওয়া ডেয়ার এটাই, আর তোকে এখন এটাই করতে হবে। কোনো ওজোর আপত্তি চলবে না। শুভ্রর এই অদ্ভুত আর কিছুটা নিষ্ঠুর জেদ দেখে রাসেল পাশে বসে নিচু স্বরে বিড়বিড় করে উঠল। এটা কেমন ডেয়ার? এটা তো রীতিমতো টর্চার। রাসেলের কথাগুলো শুভ্রর কানে স্পষ্ট গেল, কিন্তু সে পাত্তাই দিল না। হৃদি এবার রাগে ফেটে পড়ে বলল, এমন কোনো ডেয়ার হয় নাকি? ডেয়ার মানে তো কোনো কাজ করা, কিন্তু আপনি যেটা দিচ্ছেন সেটা তো নির্ঘাত সাজা। আমি তো কোনো অপরাধ করিনি যে আমাকে এভাবে শাস্তি ভোগ করতে হবে। আমি পারবো না আপনার এই আজে বাজে ডেয়ার পালন করতে। শুভ্র এবার একটু আয়েশ করে বসে বাঁকা হেসে বলল, আরে বাবা, ডেয়ার মানে তো চ্যালেঞ্জ। আমার কাছে এটাই ডেয়ার, আর তোকে এটাই করতে হবে। আর যদি না পারিস তবে একটা অপশন আছে। ঈদের দিন যত টাকা সালামি পেয়েছিস তার সবটুকু আমাদের দিয়ে দেবে। আমরা সবাই মিলে সেই টাকা দিয়ে গ্র্যান্ড পিকনিক করব। এখন তুই ভেবে দেখ কি করবি। হৃদি এবার মহা বিপদে পড়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না এই লোকটা কেন বারবার ওর জমানো সালামির টাকার ওপর নজর দেয়। হৃদি রাগী দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল, যেন চোখ দিয়েই ওকে ভস্ম করে দেবে। শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে আবার তাড়া দিয়ে বলল, রাগে চোখে তাকিয়ে কোনো লাভ নেই মিসেস। এখন কোনটা বেছে নেবে? কান ধরে দাঁড়িয়ে থাকা, নাকি টাকাগুলো হাসি মুখে আমাদের হাতে তুলে দেয়া? সময় মাত্র 5 সেকেন্ড। 1 2 3 4 5। শুভ্র 5 বলার আগেই হৃদি চিৎকার করে বলে উঠল। থামুন, দাঁড়াচ্ছি, আমি দাঁড়াচ্ছি। শুভ্র তৃপ্তির হাসি হেসে বলল, গুড চয়েস। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। হৃদি রাগে গজগজ করতে করতে ছাদের এক কোণে গিয়ে কান ধরে দাঁড়ালো। শুভ্র দূর থেকে ওকে লক্ষ্য করে আঙুল উঁচিয়ে আবার শাসন করার সুরে বলল, শুধু কান ধরলে হবে না, এক পা উপরে তুলতে হবে, জলদি। হৃদি রাগে দাঁতে দাঁত চেপে এক পা ওপরে তুলে টাল সামলাতে সামলাতে দাঁড়িয়ে রইল। ছাদের বাকি সবাই হাঁ করে হৃদির এই দশা দেখছে। রাসেলের মুখ চুন হয়ে গেছে, কিন্তু শুভ্রর মুখে তখন এক পৈশাচিক আনন্দের বাঁকা হাসি। সে যেন হৃদিকে শাসন করার এই সুযোগটা খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। ছাদের উপর সময় যেন থমকে দাঁড়িয়েছে। একে একে ইমন, তুর্য, রিফাত আর ঈশান আড্ডা শেষ করে নিচে নেমে গেল। রাসেলের ফোনে একটা জরুরি কল আসায় সেও কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে অদৃশ্য হল। মিহি আর পাখি যখন যাওয়ার তোড়জোড় করছিল, শুভ্রাও ওদের সাথে নিচে নেমে গেল। এখন বিশাল ছাদের উপর নিস্তব্ধ রূপালী জ্যোৎস্নায় শুধু হৃদি আর শুভ্র। হৃদির অবস্থা তখন করুণ। এক পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর সারা শরীর থরথর করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মনে হচ্ছে এখনই বুঝি ও জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে। ধীর পায়ে হেঁটে হৃদি একদম সামনে এসে দাঁড়ালো। ওর ঠোঁটের কোণে এখনও সেই রহস্যময় আর বাঁকা হাসিটা লেগে আছে। হৃদি কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, কেন এমন করছেন? এই অমানসিক ডেয়ার দেয়ার মানেটা কি? আমি আপনার কি ক্ষতি করেছি? শুভ্র কথা বলল না। সে আরও এক ধাপ এগিয়ে হৃদির খুব কাছে চলে এলো। শুভ্রর তপ্ত নিঃশ্বাস তখন হৃদির মুখের উপর আছড়ে পড়ছে। শুভ্র খুব আলতো হাতে হৃদির কপালে এসে পড়া এলোমেলো চুলগুলো সরিয়ে কানের পিঠে গুজে দিল। তারপর নিচু আর গম্ভীর গলায় বলল, বলেছিলাম না রাসেলের থেকে দূরে থাকতে? ওকে ওভাবে হাসি মুখে আশকারা দিয়ে আমাকে রাগিয়ে দিলে তার ফল কখনো ভালো হবে না। এখন নিজের হাড়ের ওপর দিয়ে টের পাচ্ছেন তো ফলটা কতটুকু ভালো হচ্ছে, মিসেস শুভ্র চৌধুরী। শুভ্রর হাতের স্পর্শ আর ওই মিসেস শুভ্র চৌধুরী ডাকটা শুনে হৃদি যেন বিদ্যুৎ স্পৃষ্ট হল। শারীরিক ক্লান্তিতে ওর শরীরটা টলমল করে উঠল।
হৃদি ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে যেতে নিলেই শুভ্র এক ঝটকায় নিজের শক্ত হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে ফেলল। হৃদি টাইল সামলাতে না পেরে সরাসরি শুভ্রর চওড়া বুকের উপর আছড়ে পড়ল। দুজনের হৃৎপিণ্ডের ধুকপুকানি তখন এক হয়ে মিশে যাচ্ছে। শুভ্র ওর কোমর আরও শক্ত করে চেপে ধরে হৃদির চোখের গভীরে তাকিয়ে রইল। হৃদির চোখে তখন জল টলমল অভিমান, আর শুভ্রর চোখে সীমাহীন অধিকারবোধ। হৃদি কোনো রকমে এক দলা শ্বাস টেনে নিজের টাল সামলানোর চেষ্টা করল। শুভ্রর হাতের শক্ত বাঁধন ও শরীরের হাড়গোড় যেন গুঁড়িয়ে দিতে চাইছে। হৃদি নিচু স্বরে কাপা গলায় বলল, ছাড়েন আমায়, আমি নিচে যাব। অনেক হয়েছে আপনার পাগলামো। শুভ্র হৃদির কথার তোয়াক্কা করল না। উল্টো ওর কোমরের ওপর নিজের হাতের পাক আরও শক্ত করে ওকে নিজের শরীরের সাথে একদম লেপ্টে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যদি না ছাড়ি তাহলে কি করবে তুই? জাস্ট আমায়। হৃদি অন্ধকারেই শুভ্রর ওই ধকধাকে চোখের দিকে তাকিয়ে রইল। ওর গলার স্বর ধরে আসছে, তবু সাহস সঞ্চয় করে বলল, ছাড়বেন না কেন? শুভ্র ঠোঁটের কমে সেই বাঁকা হাসিটা ফুটিয়ে নির্বিকার গলায় বলল, বিকজ ইটস মাই উইশ। আমার ইচ্ছে হয়েছে তোকে এভাবে ধরে রাখতে, তাই ছাড়বো না। হৃদি এবার ক্ষিপ্ত হয়ে উঠল। সে ঝাঁঝালো গলায় শুধালো, আপনার ইচ্ছেতে কি সব হবে? আমার কি কোনো নিজস্ব ইচ্ছে নেই? না মানে আপনি কি আমাকে আপনার হাতের পুতুল মনে করেন? আপনি যেভাবে নাচাবেন আমি সেভাবেই নাচবো? ডোন্ট থিংক সো। শুভ্র এবার হৃদির চিবুকটা এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে ওর একদম মুখের কাছে মুখ নিয়ে এলো। ওদের দুজনের নিঃশ্বাস তখন এক হয়ে মিশে যাচ্ছে। শুভ্র খুব গাঢ় স্বরে হৃদির চোখের মনির দিকে তাকিয়ে বলল, আমার হাতের পুতুল হতে তোর সমস্যা কোথায়? ভালোবাসা মানুষের হাতে পুতুল হতে কি কেউ বেশি আপত্তি আছে তোর? ইউ নো আই লাভ ইউ। শুভ্রর মুখ দিয়ে বাক্যটা বের হওয়ার সাথে সাথেই সে যেন সংবিত ফিরে পেল। নিজের ওপর নিজেরই রাগ হল। অতিরিক্ত আবেগে এ কী বলে ফেলল সে? শুভ্র মুহূর্তের মধ্যে হৃদির কোমর থেকে হাত সরিয়ে দিয়ে কয়েক ইঞ্চি দূরে সরে দাঁড়াল। হৃদি কিছু বলার জন্য মুখ খোলার আগেই শুভ্র বেশ কঠোর গলায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল। কিছু বলি নাই আমি, তুই ভুল শুনেছিস। শুনিস না তুই কিছুই, তোর কানে পোকা ঢুকেছে, তুই ভুল শুনেছিস। একদম বেশি ভাববি না, জাস্ট কাম ডাউন। শুভ্র নিজের অস্থিরতা লুকানোর জন্য পকেটে হাত ঢুকিয়ে হৃদির দিক থেকে নজর সরিয়ে নিল। তারপর গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে দ্রুত বলল, আর হ্যাঁ, নিচে নেমে আয়। রাতে ছাদে বেশিক্ষণ থাকিস না, ঠান্ডা লেগে যেতে পারে। আর নেক্সট টাইম আমাকে এভাবে রাখিয়ে দিস না, নাহলে আজকের থেকেও দ্বিগুণ খারাপ হবে। বি কেয়ারফুল। বলেই শুভ্র আর এক মুহূর্ত দাঁড়াল না। গটগট শব্দে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেল। রাতের নিস্তব্ধ আধারে হৃদি একা ছাদের মাঝখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চোখ মুখ তখন বিস্ময়ের চরম পর্যায়ে। সে নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগল, লোকটা কি সত্যিই আমাকে আই লাভ ইউ বললো, নাকি আমি সত্যি ভুল শুনলাম? সব কথা তো স্পষ্ট শুনলাম, তাহলে ওই শব্দগুলো কি ভুল শোনা সম্ভব? ইটস ইম্পসিবল। আমার যতটুকু ধারণা লোকটা আমাকে আই লাভ ইউ বলেছে। হৃদি উত্তেজনায় যেন কুল কিনারা খুঁজে পাচ্ছে না। হঠাৎ ভালোবাসার মানুষের মুখে এমন একটা বাক্য শোনা যে কতটা অবিশ্বাস্য হতে পারে তা হৃদি এখন হাড় হাড় টের পাচ্ছে। তার মন বলছে সে ঠিক শুনেছে, কিন্তু শুভ্রর তাৎক্ষণিক অস্বীকার তাকে দ্বিধায় ফেলে দিয়েছে। মনের ভেতরে এক বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে। সত্যি নাকি ভ্রম? সকালবেলা ঈশান আয়েশ করে ব্রাশ করতে করতে পুকুর পাড়ের দিকে এগিয়ে এলো। ভোরের স্নিগ্ধ বাতাসে মনটা বেশ ফুরফুরে লাগছে তার। পুকুর ঘাটের কাছাকাছি আসতেই সে দেখতে পেল মিহি একা দাঁড়িয়ে আছে। মেয়েটা একদম নিষ্প্লক চোখে শান্ত পানির দিকে তাকিয়ে কি যেন ভাবছে। ঈশান ভাবল একবার ডেকে জিজ্ঞেস করবে কিছু হয়েছে কিনা, কিন্তু পরক্ষণেই মনে হলো থাক, একা আছে যখন নিশ্চয়ই নিজের কোনো চিন্তা করছে। মেয়েদের সাথে নিজে থেকে আগ বাড়িয়ে কথা বলতে গেলে উল্টোটা ভেবে বসতে পারে, তাই আই শুড লিভ হার অ্যালোন। এই ভেবে যেই না পা বাড়ালো অমনি মিহির নজর পড়ল তার দিকে। ঈশানকে দেখে মিহি মুহূর্তেই একগাল হেসে বলে উঠল, আরে ঈশান ভাই যে, এসেও কোনো কথা না বলে চলে যাচ্ছেন কেন? কি ব্যাপার? ঈশান মাঝপথে থেমে গেল। সে একটু অপ্রস্তুত হয়ে মিহির দিকে ঘুরে তাকিয়ে বলল, ওই না, আসলে এমনি সকালে উঠে হাঁটার জন্য এদিকে আসলাম, এসে দেখি তুমি একা দাঁড়িয়ে আছো, ভাবলাম হয়তো মন খারাপ, তাই অহেতুক ডিস্টার্ব করতে চাইনি। মিহি তখন খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, আপনিও না, আমি কেন বিরক্ত হব? আসলে এমনি পুকুর পাড়ে দাঁড়িয়ে ভোরের বাতাসটা এনজয় করছিলাম, এই আর কি। ঈশান হালকা মাথা নেড়ে বলল,
ও আইসি। এরপর দুজনের মধ্যে টুকটাক গল্প জমে উঠল। ঈশান মজার কিছু একটা বলতেই মিহি হাসিতে ফেটে পড়ল। ঠিক সেই সময় শুভ্রা বড় একটা হাই তুলতে তুলতে ঘর থেকে বাইরে বের হলো। চোখে মুখে তখনও ঘুমের রেশ। বাড়ির গেটের কাছে আসতেই ওর চোখ গেল পুকুর পাড়ের দিকে। সেখানে ঈশান আর মিহি পাশাপাশি বাড়িয়ে হাসাহাসি করছে। দৃশ্যটা দেখা মাত্রই শুভ্রার বুকের ভেতরটা যেন কেউ খামচে ধরল। কলিজাটা হঠাৎ মুচড়ে দিয়ে উঠল ওর। শুভ্রা স্পষ্ট অনুভব করতে পারল একটা অজানা অস্থিরতা আর চিনচিনে ব্যথা ওর সারা শরীরে ছড়িয়ে পড়ছে। শুভ্রা মনে মনে ভাবল, এর মানে কি? আমি কেন ঈশান ভাইয়াকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখে কষ্ট পাচ্ছি? ও তো আমার বড় ভাইয়ের মতো। তাহলে মিহির সাথে এভাবে হাসাহাসি করতে দেখে আমার এত খারাপ লাগছে কেন? শেষমেশ শুভ্রা নিজের মনের সাথে লড়ে আর শান্ত থাকতে পারল না। দ্রুত পায়ে সে পুকুর পাড়ে চলে আসলো। শুভ্রাকে হুট করে আসতে দেখে ঈশান আর মিহির হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। মিহি অবাক হয়ে বলল, আরে শুভ্রা, তুই হঠাৎ এখানে? শুভ্রা মিহির দিকে তাকিয়ে বেশ তেড়া গলায় উত্তর দিল, কেন? এখানে এসে বুঝি খুব বড় কোনো অপরাধ করে ফেললাম? তোদের পার্সোনাল মোমেন্ট কি নষ্ট হয়ে গেল? শুভ্রার এমন ঝাঝালো কথা শুনে ঈশান আর মিহি দুজনেই কুঁচকে গেল। মিহি পরিস্থিতি হালকা করার জন্য ঠাট্টার সুরে শুভ্রার কাঁধে একটা চাপড় মেরে বলল, তুইও না কি সব আজে বাজে বলছিস? অপরাধ কেন হবে? আমরা তো এমনি গল্প করছিলাম। শুভ্রা একটা মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে না রে মিহি। মনে হচ্ছে আমি এসে একদম কাবাব মে হাড্ডি হয়ে গেছি। মিহি একটু হেসে বলল। বাকিটুকু বলার আগেই শুভ্রা তাকে হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, হয়েছে, বুঝেছি। এখন তুই এখান থেকে যা। ঈশান ভাইয়ার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। মিহি আর কথা বাড়াল না। শুভ্রার মেজাজ দেখে চুপচাপ সেখান থেকে চলে গেল। ঈশান তখন দাঁত ব্রাশ শেষ করে মাটিতে থুথু ফেলে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়াল। শুভ্রার দিকে তাকিয়ে নির্বিকার গলায় বলল, কি বলবে তাড়াতাড়ি বলো। শুভ্রা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কেন? খুব কষ্ট হচ্ছে বুঝি মিহিকে বিদায় করে দিয়েছি বলে? খুব একা একা লাগছে আপনার? ঈশানের ভ্রু কুঁচকে গেল। কপালে ভাঁজ ফেলে সে বিরক্ত হয়ে শুভ্রার দিকে তাকিয়ে বলল, কি বলছো শুভ্র তুমি এসব? মাথা ঠিক আছে তো তোমার? মিহি চলে যাওয়ায় আমার কেন কষ্ট হবে? শুভ্রা এবার ঈশানের আরও কাছে এগিয়ে এসে তেড়া গলায় বলল, তাহলে এতক্ষণ তো তার সাথে বেশ হেসেই কথা বলছিলেন। তখন তো আপনার সময় ফুরাচ্ছিল না। এখন আমি কথা বলতে চাইছি বলে আমার বেলায় আপনার সময় ফুরাচ্ছে, তাই না? ঈশান একদম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে কিছুতেই মেলাতে পারছে না শুভ্রা হুট করে কেন এতটা রিয়্যাক্ট করছে। সে আমতা আমতা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল। শুভ্র, দেখো তুমি যা ভাবছো তা মোটেও না। আসলে হুট করে এভাবে পুকুর পাড়ে আমাদের দুজনকে কথা বলতে দেখলে গ্রামের মানুষ উল্টোপাল্টা ভাববে। আর গ্রামের লোকজনের সম্পর্কে তো তোমার ধারণা আছেই। তাই আমি বাকিটুকু বলার সুযোগই দিল না শুভ্রার। রাগে ফেটে পড়ে মাঝপথেই কথা কেড়ে নিয়ে বলল, হয়েছে, আর নাটক করতে হবে না। মিহির সাথে যখন দাঁত কেলিয়ে কথা বলছিলেন তখন তো আপনার এই লোকলজ্জার চিন্তা মাথায় এলো না? শুধু আমার সাথে কথা বলতেই যত রাজ্যের চিন্তা মাথায় এলো, তাই না? ঠিক আছে, মিহির সাথেই কথা বলেন আপনি। আমার সাথে আর বলতে হবে না। আমিও আর জীবনেও আপনার সাথে কথা বলবো না। বলেই শুভ্রা সেখান থেকে বড় বড় পা ফেলে গটগট করে চলে গেল। ঈশান ব্রাশ হাতে নিয়ে একদম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। ওর মাথায় কিছুই ঢুকছে না। কি হলো হঠাৎ? শুভ্রা এমন পাগলামি কেন করছে? সেরেপ কথা বলা নিয়ে কেউ এতটা রিয়্যাক্ট করতে পারে সেটা ঈশানের কল্পনার বাইরে। খুব ভোরেই ছাদে এসেছিল রিদি। সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারেনি সে। মনের ভেতর এক অস্থির ঝড় বয়ে গেছে। তাই ফজরের নামাজটা পড়েই একটু শান্তির খোঁজে ছাদে উঠে এসেছে। ভোরের স্নিগ্ধ আর শীতল বাতাসটা রিদির তপ্ত কপালে আলতো ছোঁয়া দিয়ে ওর মনটাকে কিছুটা ফুরফুরে করে দিয়ে যাচ্ছে। এর কিছুক্ষণ পরেই শরীরচর্চার জন্য একটা টি শার্ট আর শর্ট ট্রাউজার পরে ছাদে উঠল শুভ্র। ওর মূল উদ্দেশ্য ছিল পুশ আপ দেওয়া, কিন্তু সাত সকালে ছাদে রিদিকে এভাবে একাকী দাঁড়িয়ে থাকতে দেখবে সেটাও কল্পনাও করতে পারেনি। রিদি তখনও শুভ্রর উপস্থিতি টের পায়নি। ও গভীর মগ্নতায় ছাদের রেলিং ধরে ভোরের আকাশের দিকে তাকিয়ে আছে। শুভ্র একবার ঘড়ির দিকে তাকালো। বেলা বেড়ে যাচ্ছে। এখন ব্যায়াম না করলে পরে আর শরীর সায় দেবে না। তাই সে রিদির সাথে কোনো কথা না বাড়িয়ে ছাদের এক কিনারে গিয়ে উপুর হয়ে দুই হাতে ফ্লোর খামচে ধরে পুশ আপ দিতে শুরু করল। কপাল বেয়ে ঘাম ঝরছে, পেশিগুলো ফুলে উঠেছে, কিন্তু ও থামছে না। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে ছাদে পা রাখল রাসেল। সেখানে রিদিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে রাসেলের মনে কথা বলার এক সুপ্ত ইচ্ছা জেগে উঠল।
সে পা টিপে টিপে হৃদির পাশে গিয়ে দাঁড়ালো এবং খুব নরম গলায় জিজ্ঞেস করল, মন খারাপ বুঝি? হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে হৃদি চমকে উঠে পাশে রাসেলকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এই মুহূর্তে ওর একদমই কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু না বললে আবার নিজেকে বড্ড অহংকারী মনে হয়। তাই হৃদি ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে বলল,